হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো। তোমাদের যে ডিএসসি বি1 পেপারটি রয়েছে আধুনিক চীনের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন চীনের জাঙ্ক বাণিজ্য। এই চীনের জাঙ্ক বাণিজ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমরা একবার বোর্ডে দেখে নিই কি লেখা রয়েছে। সিইউ বিএ হিস্ট্রি অনার্স ফিফথ সেম ডিএসসি বি1 অর্থাৎ চীনের ইতিহাস, চীনের জাঙ্ক বাণিজ্য। চীনের জাঙ্ক বাণিজ্যটা কি, বোঝাই যাচ্ছে যে বাণিজ্য সংক্রান্ত। তো এই বিষয় নিয়ে আলোচনা। তো দেখো, প্রাক আধুনিক যুগে চীনের বণিকরা যারা ব্যবসা বাণিজ্য করতো, শত শত চীনা বণিকেরা শত শত জাহাজ নিয়ে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সাথে কিন্তু বাণিজ্য করতেন। কোন দেশগুলোর সাথে বাণিজ্য করতেন? মালয়, জাভা, মালাক্কা এবং আন্নাম, এই দেশগুলোর সাথে চীনা দেশের বণিকেরা ব্যবসা বাণিজ্য করতেন। এবং এই যে বাণিজ্যিক জাহাজে করে তারা এই বাণিজ্যগুলো করতেন জলপথে, এই বাণিজ্যকে ফেয়ার ব্যাংক বলেছেন জাঙ্ক ট্রেড, অর্থাৎ জাঙ্ক বাণিজ্য। অ্যাকচুয়ালি মালয় শব্দ এই জাঙ্ক কথাটির মানে হচ্ছে জাহাজ, হালকা, চ্যাপ্টা এবং মালবাহী জাহাজকে জাঙ্ক বলা হয়। এবং এই জাঙ্ক প্রায় 1000 টন পণ্য পরিবহন করতে পারত এবং 180 জনের মতো নাবিক এই জাহাজে থাকতো। এছাড়া মাঝারি আয়তনেরও কিন্তু জাঙ্ক ছিল, যেগুলি প্রায় 150-200 টন করে পণ্য পরিবহন করতে পারত। তবে এখানে কি পণ্য পরিবহন করত, কি ধরনের পণ্য আদান প্রদান হতো এই সব দেশগুলোর সাথে, সেটা একবার আমাদের জানতে হবে। দেখো, চীনের ভিতরে অনেক নদী আছে, হোয়াংহো, ইয়াং, সিকিয়াং, হান নদী। তা এই হোয়াংহো নদীপথে এবং হান নদীপথে মঙ্গোলিয়াতে চীন চা রপ্তানি করত। এছাড়া ফুকিয়েনের চা বিভিন্নভাবে ক্যান্টন বন্দরে এসে পৌঁছাতো এবং ক্যান্টন বন্দর থেকে জাহাজে করে বিদেশি বণিকরা সেই চা ইউরোপে কিন্তু রপ্তানি করত। তো এখানে কিয়াংশির মধ্য দিয়ে কান নদী পথে আমরা দেখতে পাই যে চীনের যে রেশম এবং ফুকিয়েনের যে চা বা চীনের যে আনহুই প্রদেশ রয়েছে, সেই প্রদেশে কিন্তু ভালো রেশম উৎপাদিত হতো। তো এই আনহুই প্রদেশের রেশম এবং ফুকিয়েনের চা এই ক্যান্টন বন্দরে এসে উপস্থিত হতো এবং ক্যান্টন বন্দর থেকে এই পণ্যগুলি জাহাজে করে বিদেশে রপ্তানি করা হতো। তবে এই জাং বাণিজ্যের একটা প্রধান বৈশিষ্ট্য, এই বাণিজ্য ছিল সম্পূর্ণ নজরানা প্রথা বহির্ভূত। নজরানা প্রথা কি, এটাও একটা তোমাদের টিকা। নজরানা প্রথা বলতে এই যে চীনে কোনো বাণিজ্য করতে গেলে চীনের বিদেশি বণিকদের চীনের যে রাজ দরবারের সম্রাটের কাছে নজরানা অর্থাৎ উপহার প্রদান করতে হতো এবং সেই উপহারের বহর কিন্তু অনেক বড়, ছোটখাটো উপহার নয়। যেহেতু সম্রাটকে উপহার দিচ্ছেন, তাই উপহারের পরিমাণটা থাকবে অনেক বেশি। তো এই নজরানা প্রথা যেটা ছিল চীনের যুগ যুগ ধরে চলে আসছিল, সেই নজরানা প্রথার বাইরে ছিল এই জাং ব্যবস্থা। অর্থাৎ এই জাং ট্রেডে কখনো নজরানা দিতে হতো না। এই কারণে ইউরোপীয় বণিকরা কিন্তু পরবর্তীকালে এই জাং বাণিজ্যের প্রতি আকৃষ্ট হয়। অ্যাকচুয়ালি এই যে দেশগুলোর কথা বললাম, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, যেমন মালয়, জাভা, আন্নাম, এছাড়া মালাক্কা, এই সব দেশগুলো ছিল চীনের কিন্তু মিত্র অনুগত রাষ্ট্র সমূহের একটা পরিবার। চীনের অনুগত রাষ্ট্রের একটা পরিবার ছিল এবং চীন এই সব দেশগুলির সাথে, এই অনুগত রাষ্ট্রগুলির সাথে এই জাং ট্রেড বা ব্যবসা বাণিজ্য করতেন এবং এক্ষেত্রে তারা নজরানা নিতেন না, সম্রাট নজরানা নিতেন না। পরবর্তীকালে যখন ক্যান্টন বাণিজ্যের উদ্ভব হয়, অর্থাৎ ইউরোপীয়রা যখন চীনে আসে, তখন তারা ক্যান্টনের ভিতর দিয়ে বাণিজ্য করেছিল। এবং ক্যান্টন বাণিজ্য কি, এটা একটা তোমাদের যেমন শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট, আবার বড় প্রশ্ন ইম্পর্টেন্ট। আমি পরের ক্লাসে ক্যান্টন বাণিজ্য নিয়ে আলোচনা করব। তো যাই হোক, ক্যান্টনে একটা নিয়মের ভিতর দিয়ে কিন্তু বাণিজ্য করতে হতো ইউরোপীয় বণিকদের। তারা একটা বছরের সিজন টাইমে 2 মাস কি 3 মাস ক্যান্টনে থাকতে পারতেন এবং শুধুমাত্র এই একটা বন্দরের ভিতর দিয়েই তারা চীনের সাথে বাণিজ্য করতেন। এবং এক্ষেত্রে চীনের রাজ পরিবার কোহং বলে একটা বণিক গোষ্ঠী তৈরি করেছিল চীনের বণিকদের নিয়ে। এই বণিক বা এজেন্টের মাধ্যমে ইউরোপীয় বণিকদের ব্যবসা বাণিজ্য করতে হতো চীনের সাথে। যখন আবার এই সিজনটা চলে যেত, তখন এই ক্যান্টন ছেড়ে তারা সমুদ্রের মধ্যে কোনো একটা দ্বীপে গিয়ে আশ্রয় নিতেন, বাকি সময়টা সেখানে কাটাতেন।
তো এইভাবে একেবারে অসম্মানজনক একটা পরিস্থিতির ভিতর দিয়ে, একটা নিয়ন্ত্রিত পরিস্থিতির ভিতর দিয়ে ইউরোপীয় বণিকদের ক্যান্টনে বাণিজ্য করতে হতো। ইংরেজ বণিকরা ক্যান্টন বন্দরের ভিতর দিয়ে আফিম সাপ্লাই করতে থাকে চীনে, এবং আফিম এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে প্রায় 95% চীনা মানুষ এই আফিমের নেশায় আসক্ত হয়ে পড়ে। চীনা রাজদরবার তখন এই আফিম ব্যবসা বন্ধ করার জন্য ক্যান্টনে কমিশনার লিন শেশুকে নিয়োগ করে। লিন শেশু এই ক্যান্টনে এসে এই আফিমের পেটি, প্রায় 2000 আফিমের পেটি বাজেয়াপ্ত করে তাকে নষ্ট করে দেয়। এর ফলে ইংরেজরা চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় প্রথম আফিম যুদ্ধ, এবং এই যুদ্ধে চীন পরাজিত হয়, এবং পরাজিত হওয়ার ফলে চীনের সাথে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়। এবং নানকিং এর সন্ধির ভিতর দিয়ে ক্যান্টন তো বটেই, আরো 5টি বন্দর যেমন অ্যাময়, ফুচাও বা আরো অন্যান্য বন্দর চীনের বিদেশি বণিকদের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ ক্যান্টন বাণিজ্যের ভিতর দিয়ে চীন কিন্তু মানে বিদেশিদের কাছে উন্মুক্ত হয়। এবং দেখা যায় যে এই পরবর্তীকালে যে নজরানা প্রথাটা ছিল সেটা এই ক্যান্টন বাণিজ্য উন্মুক্ত হওয়ার ফলে বা এই আফিম যুদ্ধের পরে এই নজরানা প্রথার অবসান ঘটে। এবং এই নজরানা প্রথা ছিল এই জাঙ্ক বাণিজ্যের কিন্তু বিপরীত, অর্থাৎ জাঙ্ক বাণিজ্য এই নজরানা প্রথার বিপরীতে ছিল, নজরানা প্রথার বহির্ভূত ছিল। তাই এই জাঙ্ক বাণিজ্য আখেরে এই চীনের নজরানা প্রথাকেই আঘাত করে, এবং একটা সময় এই নজরানা প্রথা ভেঙে পড়ে। তা জাঙ্ক ট্রেডটা মূলত বিষয় হচ্ছে এই যে জাঙ্ক ট্রেডের ভিতর দিয়ে চীন যে মালবাহী জাহাজগুলোর দিয়ে তার যে মিত্র দেশগুলির সাথে বাণিজ্য করত তাকে বলে জাং ট্রেড। মূলত রপ্তানি হতো দুটো জিনিস, এক হচ্ছে চীনা রেশম, যেটা আনহুই প্রদেশে তৈরি হতো, আর একটা ছিল ফুকিয়েনের চা। এগুলোই কিন্তু চীন বিদেশে রপ্তানি করত তার এই জাং বা এই জাহাজগুলির ভিতর দিয়ে। চীন আমদানি করত কি বিদেশ থেকে? চীন বিদেশ থেকে আমদানি করত বিভিন্ন ধরনের মশলা, এবং ব্যাংকক থেকে প্রচুর পরিমাণে চাল আমদানি করত, সোয়াবিন আমদানি করত। এগুলো ছিল তাদের আমদানিকৃত পণ্য। সবই হতো এই জাহাজগুলির ভিতর দিয়ে, এই জাং বা এই জাহাজের মধ্য দিয়ে। এই জাহাজগুলোকেই মালয়ী শব্দতে আমরা বলছি জাঙ্ক বা জাং ট্রেড, মানে এই জাহাজের মাধ্যমে যে বাণিজ্য তাকেই আমরা বলছি জাং ট্রেড। তাই একটা সিম্পল ম্যাটার, এখানে কোনো জটিলতা নেই। জাং বাণিজ্য একটা খুব সহজ বিষয়, কারণ জাং বাণিজ্য বলতে যে চীন তার মিত্র দেশগুলির সাথে যে বাণিজ্যিক আদান প্রদান করত, যে জাহাজের মাধ্যমে, যে জাহাজ দিয়ে পণ্য আদান প্রদান হতো, ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো, ঐতিহাসিক ফেয়ার ব্যাংক এই বাণিজ্যকে বলেছেন জাং ট্রেড। জাং কথার অর্থ হচ্ছে জাহাজ, অর্থাৎ হালকা চ্যাপটাই মালবাহী জাহাজ, যে জাহাজ 1000 টন পণ্য পরিবহন করতে পারত। এবং এই জাং বাণিজ্য ছিল চীনের প্রাচীনকাল থেকে চলে আসা নজরানা প্রথা বহির্ভূত। এই কারণে বিদেশি ইউরোপীয় বণিকরা এই বাণিজ্যের প্রতি আকৃষ্ট হয়, এবং ক্যান্টন বাণিজ্যের ভিতর দিয়ে, আফিম যুদ্ধের ভিতর দিয়ে চীন বিদেশিদের কাছে উন্মুক্ত হয়, এবং নজরানা প্রথার অবসান ঘটে। এবং জাং বাণিজ্য নজরানা প্রথার উপর আঘাত এনেছিল, এবং ধীরে ধীরে এই নজরানা প্রথা ধ্বংসপ্রাপ্ত হয়, এবং সেই জায়গায় এই জাং ট্রেড বা জাং বাণিজ্য মাথা তুলে দাঁড়ায়। তো এই হলো মূল বিষয়। এর যে অ্যান্সার আছে 5 নম্বরের 250 ওয়ার্ডে, সে অ্যান্সার নিয়ে আলোচনা করবো এবার তোমাদের সামনে অন স্ক্রিনে। জাং ট্রেড বা জাং বাণিজ্য অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে চীনা বণিকেরা শত শত চীনা দেশীয় বাণিজ্য পথে তাদের পণ্যদ্রব্য নিয়ে পাড়ি দিতে থাকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে, যথা মালয়, আনাম, জাভা, মালাক্কা দ্বীপপুঞ্জ। ফেয়ার ব্যাংক বলেছেন চীনা বণিকদের এই বাণিজ্যিক অভিযান জাং ট্রেড নামে পরিচিত। এই ছিল ফার্স্ট প্যারা। এবং সেকেন্ড প্যারা দেখো, মালয়ী শব্দ জাংকের অর্থ জাহাজ। সাধারণভাবে জাং বলতে হালকা চ্যাপ্টা মালবাহী বড় নৌকাকে বোঝাতো। এরকম সবচেয়ে বড় জাং প্রায় 1000 টন পণ্য পরিবহন করতে পারত, যার নাবিকের সংখ্যা ছিল প্রায় 180 জন। মাঝারি আয়তনের একটি জাং বাতাসের অনুকূলে প্রায় 150 টন মাল বহন করতে পারত। প্যারা করে চীনের এই জাং বাণিজ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে এই বাণিজ্য নজরানা প্রথা বহির্ভূত, অর্থাৎ চীনের সাথে বাণিজ্য করতে গেলে তথাকথিত বিদেশি রাষ্ট্রগুলিকে চীনের প্রতি তাদের আনুগত্যের দ্যোতক স্বরূপ যে নজরানা পেশ করতে হতো তা এক্ষেত্রে প্রয়োজনীয় ছিল না। এই বাণিজ্যের মাধ্যমে
চীন স্বেচ্ছায় তার অনুগত রাষ্ট্রসমূহের পরিবারের ফ্যামিলি অফ নেশন এর সাথেই বাণিজ্য চালাতো। প্যারা করে সাধারণত ইয়াংসি ও হান নদীপথের মাধ্যমে মঙ্গোলিয়ায় চা রপ্তানি করা হতো। কিয়াংশির মধ্য দিয়ে কান নদীপথের মাধ্যমে ফুকিয়েনের চা ও আনহুই এর সিল্কজাত পণ্য ক্যান্টন বন্দরে পৌঁছাতো। জাং ট্রেডের মধ্য দিয়ে বা মাধ্যমে সাধারণত চীনের উৎপন্ন চা ও রেশম রপ্তানি হতো। আর চীনে আমদানিকৃত পণ্যাদির মধ্যে বিশেষ রকমের বা বিভিন্ন রকমের মশলা, চাল, সোয়াবিন ইত্যাদি ছিল প্রধান। ব্যাংকক থেকে প্রচুর পরিমাণে চাল আমদানি করা হতো। এরপরে দেখো শেষ প্যারা কি বলা হচ্ছে, প্রাক আধুনিক চীনা অর্থনীতিতে জাং ট্রেড গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। এই বাণিজ্য নজরানা প্রথা বহির্ভূত হওয়ায় পাশ্চাত্য বণিকেরা আকৃষ্ট হন। এই সময় ইংল্যান্ডের নেতৃত্বে ক্যান্টনের স্বাধীন ইউরোপীয় বাণিজ্যের বিকাশ ঘটলে নজরানা প্রথার অবলুপ্তি হয়। আর তাই জাং ট্রেডের প্রাধান্য নজরানা প্রথার অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল। এই ছিল চীনের জাং ট্রেড বা জাং বাণিজ্য। তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের সিলেবাস সাজেশন এবং 2-1টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিওগুলি তোমরা দেখে নিও। দেখা হচ্ছে তোমাদের সাজেশন ভিত্তিক অন্য কোনো কোশ্চেন অ্যান্সার নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।